বাংলার এটাই ইতিহাস মুসলিম কনভার্সনের, এটা মনে রাখতে হবে। তো এবার আমি দেওবন্দে আসছি। বাংলার এই উদাহরণের মধ্যে থেকে আমরা জানতে পারছি দেওবন্দের উদাহরণটা। অদ্ভুতভাবে আমরা জানবো যে গোটা বিশ্বে আজকে যে ধরনের আমরা শরিয়া বা হাদিস নিয়ে যে মাতামাতিটা দেখছি, আমরা এক ধরনের বলা যেতে পারে ইসলামিক রিভাইভালিজম, মানে ব্যাক টু দ্য বেসিক্স। আফগানিস্তান 70s 80s আমরা জানি যখন রাজা ছিল, মানে সোভিয়েত ইন্টারভেনশনের আগে, সোভিয়েত ইনভেশনের আগে, এটা মনে রাখতে হবে আফগানিস্তান সোভিয়েতরা আক্রমণ করার আগে সমস্ত মুসলিম দেশগুলোর মধ্যে অত্যাধিক আধুনিক মডার্ন ইসলামিক দেশ ছিল, যেখানেও ইসলামিক রিভাইভালিজম হয়েছে। ব্যাক টু দ্য শরিয়া, ব্যাক টু কোরআন, ব্যাক টু হাদিস। কারণ ওদের সবকিছুর ইন্সপিরেশন একটা বই, এটা মনে রাখতে হবে যে ওরা ফান্ডামেন্টালিস্ট কেন, কেননা ওদের একটা ফান্ডামেন্টাল আছে, মানে কোরআন। কোন মুসলিম যদি কোরআনকে অস্বীকার করে সে আর মুসলমান থাকবে না, কিন্তু আমি হিন্দু হিসেবে গীতাকে অস্বীকার করলে আমি হিন্দু থাকবো। এবার যখন এইভাবে ব্যাক টু ইসলামের যে জায়গাটা সব জায়গায় দেখছি আমরা সম্প্রতি টার্কিতে দেখলাম, টার্কি ইউরোপিয়ান ইউনিয়নের একটা মেম্বার, মানে সেমি মেম্বার, ফুল মেম্বার না হলেও ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার টার্কি, আর মোস্ট অ্যাডভান্সড মডার্ন একটা কান্ট্রি ইউরোপ ইউনিয়নের টার্কি, মুসলিম কান্ট্রি, মুসলিম পপুলেটেড কান্ট্রি। সে হাগিয়া সোফিয়াকে, সে একটা মিউজিয়াম ছিল। খ্রিস্টানরা বলেনি যে হাগিয়া সোফিয়া চার্চটা আমাদের ফেরত দিয়ে দাও, আমরা ওখানে গসপেল পড়বো আর ওখানে আমরা উপাসনা করবো। খ্রিস্টানরা হাগিয়া সোফিয়া ফেরত চাইনি, ওটা মিউজিয়াম ছিল, ওটা ওদের দেশের ইতিহাসের মিউজিয়াম ছিল। পুরাতন ভাবে ওটা চার্চই ছিল, চার্চ থেকে ওটা অটোমান সুলতানরা মসজিদ করেছিল, কিন্তু টার্কি মডার্নাইজ হওয়ার পরে ওটাকে মিউজিয়াম করেছিল হাগিয়া সোফিয়াকে। এই মডার্ন টার্কি এরদোগানের লিডারশিপে হাগিয়া সোফিয়াকে আবার মসজিদে কনভার্ট করেছে। সো যত ব্যাক টু ইসলাম, ব্যাক টু বেসিক্স অফ ইসলাম, ব্যাক টু শরিয়া, ব্যাক টু কোরআন, ব্যাক টু হাদিস, সমস্ত কিছুর বীজ কিন্তু ভারতবর্ষের মধ্যে, এটা আমরা অস্বীকার করা যাবে না। সেটা জাকির নায়েকই হোক, তার ভাষণগুলি হোক, দেওবন্দ হোক, বরেলভি হোক, সুফি সিলসিলাগুলো হোক, নকশবন্দি হোক, সোহরাবর্দী হোক, চিশতি হোক, চাहे ফারাজি হোক, জামাত, তাবলিগ, তঞ্জিম হোক, বাংলার যে কোনো রিভাইভালিস্ট মুভমেন্ট ইসলামের। আর এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 1919 সালের 1920 সালের খিলাফত আন্দোলন। এই প্রথম বিশ্বযুদ্ধের পরে 1919 সালে যখন টার্কি নিজেকে মডার্নাইজ করলো, আব্দুল মুস্তাফা কামাল পাশা আতাতুর্ক, সে নিজের দল গঠন করলো। সেই দলের নাম ছিল ইয়াং টার্কস, তরুণ তুর্কি। ওরা তুর্কিকে মডার্ন করবে, খিলাফতকে বাতিল করবে। ওরা তুর্কি যে খিলাফত ছিল, তুর্কির সুলতানরা খলিফা ছিল গোটা ইসলামিক জগতের, সেই তুর্কির লোকেরা সেই খিলাফতকে মানবে না। মক্কা মদিনা যার উপরে ইংরেজরা দখল করেছিল, সেই মক্কা মদিনার যারা মালিক ছিল, মানে হাশিমাইট আর হিজাজ, মানে কিং ফাইজাল, সৌদি ফ্যামিলি, কিং ফাইজালের ফ্যামিলি হচ্ছে সৌদি ফ্যামিলি, সৌদি আরবের যারা আজকে রাজা। তো সৌদি আরবের যে রাজা কিং ফাইজাল, হুসেন ইবন আলী, দুই ভাই, এরা দুজন খালিফার সঙ্গে যুদ্ধ করেছে প্রথম বিশ্বযুদ্ধের সময়। অটোমান সুলতানের সঙ্গে সৌদির রাজারা যুদ্ধ করেছে। খিলাফতকে মক্কা মদিনার যে আমির আছে, মক্কার যে রাজা কিং ফাইজাল, সুলতান ফাইজাল, সে নিজে খিলাফত চাইছে না, খলিফাকে চাইছে না। অটোমান সুলতান যে খলিফা, তাকে খলিফা মানছে না। ভারতবর্ষের দুজন মোহাম্মদ আলী আর শওকত আলী, লখনৌয়ের দুই মুসলমান শিয়া মুসলিম, এদের মাথার মধ্যে ঢুকলো যে টার্কির যে অটোমান সুলতান, তার খিলাফত চলে গেছে, প্রথম বিশ্বযুদ্ধে সে হেরে গেছে, ইংল্যান্ড আর ফ্রান্স মিলে গোটা আরব দুনিয়াকে দখল নিচ্ছে, আমাদের সেই পুরনো খিলাফত অটোমান সুলতানকে ফেরত চাই। ভারতবর্ষের মুসলমান হচ্ছে সবচেয়ে বেশি গোড়া, সবচেয়ে বেশি কট্টর, এবং সব জায়গায় আইডিওলজিক্যাল মার্গদর্শন ভারতবর্ষের মুসলমানরা করছে। গান্ধী সে সদ্য দক্ষিণ আফ্রিকা থেকে এসে 5 বছর, দক্ষিণ আফ্রিকায় সে 18 থেকে 20 না 22 বছর দক্ষিণ আফ্রিকায় ছিল। একটা মুসলিম কনসার্নের যাদের জন্য ওকালতি করতেন, যে উকিল পেশা ওনার ছিল, সেই কোম্পানির মালিক একজন মুসলমান ছিল, গুজরাটি মুসলমান ছিল। সেই মুসলিম ল ফার্মের চাকরি করতে 22 বছর পরে উনি 4 বছর ভারত ভ্রমণ করলেন, ট্রেনে করে বিভিন্ন জায়গায় ভারত ভ্রমণ করলেন। গোপাল কৃষ্ণ গোখলে তাকে ব্যবস্থা করে দিল।
গোখলে ব্যবস্থা করে দিল, সে ভারত ভ্রমণ করলেন 4 বছর। এই ভারত ভ্রমণে উনি চম্পারণের আন্দোলন করলেন, খেরার আন্দোলন করলেন, এইসব করলেন, ইত্যাদি করলেন। 4 বছর ভারত ভ্রমণ করে উনি ভারত বুঝে গেলেন, ভারত চিনে গেলেন। ভারত চিনে গিয়ে উনি যখন 1919 খ্রিস্টাব্দে যখন খিলাফতের ডাক দিল মোহাম্মদ আলী শওকত আলী, তখন গান্ধীজি বললেন যে এই মোহাম্মদ আলী শওকত আলী দেখো, এরা কত ভালো কথা বলছে, ইংরেজরা মক্কা মদিনা দখল করেছে, কি ভারী অন্যায়, কি ভারী অন্যায়। ভারতবর্ষের এত জ্ঞানীগুণী ব্যক্তি, যিনি সাউথ আফ্রিকায় ছিলেন, এত ওনার সব জ্ঞান গুণ নিয়ে এত জ্ঞান ছিল, উনি সব এত বিশ্ব ইতিহাস সব জানতেন, লেখাপড়া জানা ব্যক্তি ছিলেন, ওনার ন্যারেটিভটা কি, এই যে দেখো মক্কা মদিনায় ইংল্যান্ড কবজা করে নিয়েছে, এই কবজার বিরুদ্ধে মোহাম্মদ আলী শওকত আলী কিরকম ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার তুলেছে, ইংরেজ আমাদেরও শত্রু, মোহাম্মদ আলী শওকত আলী ওদেরও শত্রু, তাই মোহাম্মদ আলী শওকত আলীকে আমাদের সাহায্য করতে হবে। আলী ব্রাদার্সরা এই মোহাম্মদ আলী শওকত আলী এদের খিলাফত আন্দোলন আমরা সমর্থন করলে ওরাও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছে, আমরাও করছি, হিন্দু মুসলমান একসঙ্গে হবে, একই বিরুদ্ধে দুটো কুসুম হবে, কি বিরাট বড় সংঘর্ষ হবে, আমরা ইংরেজরা হারিয়ে দেবো। এত জ্ঞানীগুণী ব্যক্তি, ওনার এতটুকু মানে নলেজ ছিল না। সবার কাছে খবর আছে যে একইভাবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছে কামাল আতাতুর্ক, মুস্তাফা কামাল পাশা, তরুণ তুর্কি যাকে আমরা বলছি বারবার, এই টার্কির যে লিডার, সেও ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছে। তখন ইংল্যান্ডের বিরুদ্ধে, ফ্রান্সের বিরুদ্ধে তো আতাতুর্ক কামাল পাশাও আন্দোলন করছে। কামাল পাশা টার্কিশ ন্যাশনাল মুভমেন্ট দাঁড় করে দিয়েছে। মহান গান্ধীজি ইংরেজের বিরুদ্ধে আন্দোলনকারী মোহাম্মদ আলী শওকত আলীকে উনি উপমা উদাহরণ দেখলেন, কিন্তু আতাতুর্ক মুস্তাফা কেমাল পাশা যে ইংরেজদের বিরুদ্ধে একটা মডার্ন, একটা আধুনিক, একটা ন্যাশনালিস্ট মুভমেন্ট করছে, তার উদাহরণ উনি খুঁজে পেলেন না। উনি একটা রিগ্রেসিভ ইসলামিস্ট আন্দোলন, যে একটা খিলাফতের আন্দোলন, যে খিলাফতের ডাক কোনো মুসলমান দিচ্ছে না, কিছু র্যাডিক্যাল এই তালিবানাইজড কিছু সোকল 1920-তেই তালিবানাইজড কিছু মুসলমান লখনৌ আর উত্তরপ্রদেশের, তারা যে ডাকটা দিয়েছে সেটাকে ন্যাশনালিস্ট স্ট্রাগল বলছেন গান্ধীজি। কিন্তু টার্কি যে ন্যাশনাল মুভমেন্টটা করছে ইংরেজদের এগেনস্টে, ইংরেজ অকুপেশনের এগেনস্টে, সেটার দিকে ওনার নজর গেল না। এটাই দুর্ভাগ্য। তারা এটা মনে করে এই যে গোয়িং ব্যাক টু দ্য কোরআন, গোয়িং ব্যাক টু হাদিস অ্যান্ড শরিয়া, এটা একটা পজিটিভ ফোর্স ওরা মনে করে। এর মানেটা এটাই, যেখান থেকে আমরা শুরু করেছিলাম জয়দীপ দা, যে ইনহেরেন্ট ভায়োলেন্স যেটা আছে ইসলামের মধ্যে, এই ভায়োলেন্সটাকে কভার আপ করার এই নানান রকমের চক্রান্ত। তো দেওবন্দকে অ্যাজ এ সোসাইটি, গভর্নমেন্ট কি করছে সেটা গভর্নমেন্টের কাজ, কিন্তু অ্যাজ এ সোসাইটি আমরা অ্যাকসেপ্ট করছি কেন? ওয়াই ইন্ডিয়া, ওয়াই অনলি ইন্ডিয়া? ইন্ডিয়াটাকেই কেন ধরে রেখেছে, অন্য জায়গায় কেন তারা শিফট করে নিয়ে যাচ্ছে না? আর আমরা কেন বলছি না এই ব্যাপার? ইন্ডিয়াটাকে ধরে রাখার কারণ একটাই, আমার যেটা মনে হচ্ছে সেটা একটাই কারণ, ইন্ডিয়াকে এই ধরে রেখেছে কারণ ইন্ডিয়াতে হিন্দু পপুলেশন যেটা আছে এতটাই লিবারেল, টলারেন্ট, আর আমাদের সনাতন মানে সংস্কার হিসেবেই আমরা ইসলামটাকে একটা ধর্ম ভাবছি। আমার ব্যক্তিগত মত এটা ফেলাসি, কারণ ইসলাম একটা ধর্ম নয়, ধর্ম একটাই, সেটা সনাতন মানব ধর্ম, হিন্দু ধর্ম। ইসলাম একটা মতাদর্শ, একটা পলিটিক্যাল আইডিওলজি। আমরা প্রথম গোড়ায় যেটা ভুল করেছি, ইসলামকে একটা ধর্ম ভাবছি। এবারে ইনহেরেন্ট ভায়োলেন্সটা হিন্দুরা বোঝে না, আইডিওলজিক্যালি ভায়োলেন্ট, মানে আমার কারখানার মালিক খুব দয়ালু, মানে প্রত্যেক বছর বোনাস দেয়, পুজোর সময় খুব নতুন জামা কাপড় দেয়, মিষ্টি খাওয়ায়, খুব দয়ালু, খুব প্রেম ভালোবাসা, আমার মেয়েকে পড়াশোনা করাচ্ছে, আমার ছেলেকে দেখাশোনা করছে, অসুখ বিসুখে ডাক্তার খরচা করে, সবকিছু করে। আমার কারখানার মালিক মানে তার মধ্যে মানুষ হতে পারে না, তবুও সে আমার শ্রেণী শত্রু, কেননা সে ক্যাপিটালিস্ট। এই ধরনের যে গোড়ামি, যেরকম কমিউনিজমের মধ্যে আছে, মানুষের ব্যক্তিগত গুণের কোনো বিচার হতেই পারে না এখানে, কেননা মতাদর্শটাই বলে দিচ্ছে যে সে ক্যাপিটালিস্ট, সে কারখানার মালিক, যতই ভালো হোক না কেন, ও ক্যাপিটালিস্ট, ও বর্জুয়া, ও আমার শ্রেণী শত্রু, আমাকে ওকে একটা দিন ওকে মারতেই হবে, মেরেই ফেলতে হবে ওকে, আমাকে আন্দোলন করে ওকে মেরেই ফেলতে হবে। ইসলামও ঠিক একই জিনিস। এই জিনিসটা আমরা হিন্দুরা, এটাকে আমরা মিসরিড করেছি, ভুল বুঝেছি, আমাদের অন্যায় হয়েছে। ওই অন্যায়ের খেসারত আজ অব্দি আমরা হিন্দুরা দিচ্ছি, এক। আর দ্বিতীয় হচ্ছে কৌশলগতভাবে ওরা হিন্দুদের এই যে ভোলা মানুষই আমাদের আছে, আমাদের যে বিরাট মনটা আছে, এর মাঝখানে ওরা নিজেদের সেফটি ভাবছে। কারণ দেওবন্দীরা যদি আফগানিস্তানে যায় তাহলে 75 তারিখা দেওবন্দীদের তেল বের করে দেবে।
এই দেওবন্দি যদি ইরানে যায়, ইরানের শিয়া কাউন্সিল এই সুন্নিদের তেল বের করে দেবে। যদি চায়নায় যায় তো চাইনিজ কমিউনিস্ট ওদের তেল বের করে দেবে, কেন মাওকে বাদ দিয়ে তো কোনো আল্লাহ হতে পারে না। চাইনিজ কমিউনিস্টের জন্য মাই হচ্ছে আল্লাহ, মাই হচ্ছে মোহাম্মদ। সেই জন্য হিন্দু যেহেতু সবাইকে মানছে, বসুদেব কুটুম্বকম, সবাই আমার ভাই, সবাই আমার বোন, এই জায়গায় নিজেদের ওরা শেল্টার করে রেখেছে। আর এখানে ওরা ভায়োলেন্সটা কেন কভার করে? কারণ এখানে ভায়োলেন্স করলে এই জায়গাটা ওদের হাত থেকে চলে যাবে। দে আর ভেরি ভেরি কেয়ারফুল। সেই জন্য মনে রাখবেন যে পাকিস্তানের ডাকটা ওরা, আমি ব্যক্তিগতভাবে বলছি, মায়ের পেট থেকে পাকিস্তানের চিন্তা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা। কিন্তু ওরা অপেক্ষা করেছে, ওরা কংগ্রেসকে কম্প্রোমাইজ হতে দিয়েছে। কংগ্রেস আস্তে 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 নিজেকে কম্প্রোমাইজ করেছে, ক্ষমতার লড়াইতে নিজেকে বিক্রি করেছে, ইংরেজদের কাছে মাথা নত হেট করেছে। যখন কংগ্রেস একদম সবচেয়ে দুর্বল পজিশনে গেছে, তখন 1940 খ্রিস্টাব্দে 1940 সালে ওরা পাকিস্তানের রেজলিউশন পাস করেছে মুসলিম লীগ। প্রথম দিন থেকে মুসলিম 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ তৈরি হয়েছে, 1906 থেকে ওরা পাকিস্তান চাইছে। 40 অব্দের অপেক্ষা করেছে, কেন? হিন্দু লিডারশিপ উইক হওয়া অব্দের অপেক্ষা করেছে। 40 ওরা ডাক দিয়েছে, 47 7 বছরের আন্দোলনে একটা দেশ তৈরি হয়। আমাদের দেশ স্বাধীন করতে আমাদের 100 বছর লেগেছে। 1857 1947 90 বছর লেগেছে দেশ স্বাধীন করতে, ওদের মাত্র 7 বছর লেগেছে পাকিস্তান তৈরি করতে। তার মানে ওরা ইন্টারনালি প্রিপেয়ার্ড ছিল পাকিস্তান তৈরি করার জন্য। ওরা শুধু সময়ের অপেক্ষা করেছে। যেই মুহূর্তে ওরা দেখেছে যে এখন সময়টা এসে গেছে, হিন্দু লিডারশিপ পুরো উইক হয়ে গেছে, নেহরু প্রধানমন্ত্রী হওয়ার জন্য হ্যাংলার মতন করছে, ঠিক সেই সময় ওরা ডিমান্ডটা প্লেস করেছে। আর 46-এ 1 বছর নাগারে 1 বছর অনবরত ওরা রাইট করেছে। মনে রাখতে হবে, ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়নি, মুসলমানদের রায়টের ভিত্তিতে দেশভাগ হয়েছে, মুসলিম লীগের দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হয়েছে। মোপলা জেনারেশন 1920 সাল থেকে ওরা শুরু করেছে, মার দিতে দিতে আস্তে আস্তে ওরা একবার করে দিয়েছে 1920 সালে। তারপর 20 বছর 15 বছর ওয়েট করেছে ওরা। তারপরে কংগ্রেস লিডারশিপ এমনিতেই কম্প্রোমাইজ ছিল, কারণ খিলাফত আন্দোলনকে যারা ন্যাশনাল মুভমেন্ট করে তারপর আর কি বলার থাকে। সেই জন্য ওরা 15-20 বছর ওয়েট করেছে, করে তারপরে যখন দেখেছে যে এখন ইংরেজ তো চলে যাবে, ইংরেজ আর থাকবে না, ইংরেজ ডিক্লেয়ার করে দিয়েছে আমি চলে যাব, ক্ষমতার মানে যেটাকে বলে মানে বন্দরবাট হিন্দিতে, মানে ক্ষমতার জন্য মানে হরিলুট লেগে গেছে, সব ছিনাঝাপটি শুরু হয়ে গেছে ক্ষমতার জন্য। ঠিক সেই সময় ওরা পাকিস্তান রেজলিউশন পাস করে 7 বছরের মাথায় ওরা পাকিস্তান তৈরি করে নিয়েছে। 40-এ রেজলিউশন পাস করেছে, 47-এ পাকিস্তান নিয়েছে। 1 বছর কন্টিনিউ রাইট করেছে 46 থেকে। তার আগে ওরা দেশ অনেকবার করেছে, মোপলা রাইট করেছে, বিভিন্ন জায়গায় রাইট করেছে। In Afghanistan now, this does not have any Tajik representation, Uzbek, Hazara, minimum. And এই তালিবান যেটা পাওয়ারে এসছে, এটা এমন একটা পজিশনে এসছে যখন there is a new player in the field which is China. প্রথম যখন সোভিয়েত ইউনিয়ন it was in the background of Cold War. আর সেকেন্ড ওয়ার 2001-এ যখন আমেরিকা আফগানিস্তানে চলে আসলো, it was in a scenario of আমেরিকান হেজেমনি। তখন চায়না 2001-এ চায়না was nobody in 2001. তো তখন প্রথমবার যখন সোভিয়েত ইউনিয়ন আসে তখন কোল্ড ওয়ার, সেকেন্ড টাইম যখন আমেরিকা যখন আফগানিস্তানে ঢোকে তখন আমেরিকা ইজ অল ইন অল, আমেরিকা ইজ দ্য সোল মাস্টার। কিন্তু এই যে এখন 2021, বোথ আমেরিকা হ্যাজ রিট্রিটেড, ওয়াস্ট ইটস হ্যান্ড, আর রাশিয়া ইজ নট দ্য ওল্ড রাশিয়া অর দ্য ওল্ড সোভিয়েত ইউনিয়ন, ইট হ্যাজ নো পাওয়ার হোয়াটস টু স্পিক। চায়না ইজ আ মেজর প্লেয়ার নাও। এই যে চায়নার যে নতুন একটা এই যে সিচুয়েশন, এর মধ্যে যে তালিবানটা আছে, আমার ব্যক্তিগত মত এই তালিবানটা আগামী 6 মাসের মধ্যে তালিবান 1-এর চেয়ে এটা 2000 টাইমস বেশি এটা নৃশংস হবে, 10,000 গুণ বেশি এটা ভায়োলেন্ট হবে। কেন? দিস উইল বি আ ককটেল অফ মাওয়িস্ট ইনটলারেন্স, মাওয়িস্ট ভায়োলেন্স অ্যান্ড পশতুনওয়ালি তালিবান জিহাদি ইসলামিক ভায়োলেন্স। এই নৃশংসতা, এই পৈশাচিক, এটা আমরা দেখিনি কখনো। এটা হিরোশিমা নাগাসাকিকেও পার করে যাবে, মানে তার মানে অমানবিকতা। এই তালিবানটা ওয়ার্স তালিবানেরও ওয়ার্স তালিবান হতে চলেছে। আমি পুরো ন্যারেটিভটাকে খণ্ডন করছি, কেননা এরা এত স্মার্ট হয়ে গেছে এখন। আর এই তালিবান চায়নার মদদে, আর চায়নার যে চাইনিজ ওয়ে অফ ডুইং থিংস ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য রাশিয়ান ওয়ে অফ ডুইং থিংস। সোভিয়েত ইউনিয়ন মডেল থেকে আলাদা, আমেরিকান ওয়ে অফ ডুইং থিংস আমেরিকান মডেল থেকে আলাদা। চাইনিজ মডেল ইজ টোটালি ডিফারেন্ট। চাইনিজ মডেল হচ্ছে মিনিমাম ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম গেইনস, কেননা ওরা চিপ লেবারে বিশ্বাসী। ওরা 8 ঘন্টা 10 ঘন্টা স্লেভ লেবার করাবে, সস্তা মাল তৈরি করবে, সস্তায় বিক্রি করবে, ভলিউমে করবে, ওখান থেকে প্রফিট করবে। দিস ইজ দ্য চাইনিজ ওয়ে অফ ডুইং থিংস। তালিবানরা সেটা শিখেছে। তালিবানরা লো ইনভেস্টমেন্টে যাবে, ওরা কোনো বড় যুদ্ধ করবে না। প্রথম দিকে ওরা প্রথম 6 মাসে তালিবান সমস্ত সভ্য দেশের কাছ থেকে তারা রেকগনিশন নেবে,
প্রত্যেক জায়গায় ওরা এমবাসি পাঠাবে, প্রত্যেক দেশের এমবাসি ওখানে হবে, তারপরেও নিজের দেশের মধ্যে যেই ধরনের ভায়োলেন্স শুরু করবে, সেটা চাইনিজ কমিউনিস্টরা উইগুরদের উপরে কি করেছে, তালিবানরা নিজের দেশের মুসলমানদের উপরে তার চেয়ে বেশি ভায়োলেন্স করবে, তাজিকদের উপরে করবে, উজবেকদের উপরে করবে, শিয়াদের উপরে করবে, হাজারদের উপরে করবে। কিন্তু ততক্ষণে তালিবানরা এরকম একটা বলয় তৈরি করে নেবে, একটা অ্যাকসেপ্টেন্স, লেজিটিমেসি, যেটা আজকে যেহেতু রাশিয়া উইক, আমেরিকাও উইক, সেই জন্য এই অ্যাকসেপ্টেন্সটা, এই রেকগনিশনটা, লেজিটিমেসিটা তালিবান 2 কে গোটা পৃথিবী দেবে, কারণ চায়না ব্যাকিং করছে। আর চায়নার ব্যাকিং এ তালিবান 2 রয়েছে বলে প্রত্যেকটা লেফটিস্ট নেগেটিভ, প্রত্যেকটা কমিউনিস্ট নেগেটিভ আজকে তালিবানকে ভালো প্রমাণ করতে লেগেছে। যেটা প্রথম থেকে আমরা শুরু করেছিলাম যে ভায়োলেন্সকে কভার করা হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য। ওরা তালিবানের ভায়োলেন্সকে কভার করবে, সেটার উপরে সুগার কোটিং করবে, তালিবানকে লেজিটিমাইজ করবে, তারপরে এই তালিবান আপনারা দেখবেন 6 মাস পরে কি ভায়োলেন্স শুরু হবে। এই কাল্ট অফ ভায়োলেন্স, এরকম ভায়োলেন্স আমরা কখনো দেখিনি। লেফটিস্টরা যে ন্যারেটিভটা চালাচ্ছে যে তালিবানরা দুটো প্রেস কনফারেন্স করেছে, এবার মোদি আজ পর্যন্ত প্রেস কনফারেন্স করেনি, আমাদের দেশের প্রাইম মিনিস্টার প্রেস কনফারেন্স করেনি। না, ওদের জিজ্ঞেস করতে হবে যে মোদিকে একবার দেখো ওখানে হাম্বি করে আর গাড়ি করে AK-47 নিয়ে লোকসভায় ঢুকে প্রধানমন্ত্রী হয়েছে। তালিবান কোন ভোটে দাঁড়িয়ে, ইলেকশনে দাঁড়িয়ে তালিবান ক্ষমতা নিয়েছে? তালিবান কোন ইলেকশন লড়েছে দেখা। আর মোদি কখন হাম্বি করে গিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়ে AK-47 নিয়ে গিয়ে শপথ নিয়েছে? মোদি AK-47 হাতে নিয়ে শপথ নিতে গেছিল? আর এরা কোন ভোটে দাঁড়িয়ে এরা ভোট জিতে এরা আজকে সরকার গঠন করছে? প্রেস কনফারেন্স করেছে না, আমিও করিনি প্রেস কনফারেন্স, তাতে কি হয়েছে? আমিও করি না প্রেস কনফারেন্স, তাতে কি হয়েছে? আর আরেকটা যে প্রশ্নটা ছিল যে তালিবান হচ্ছে স্টুডেন্টদের অর্গানাইজেশন, সো কল্ড স্টুডেন্ট নয়, তালিবান হচ্ছে তালিবা মাদ্রাসায় পড়ে, তাদের শুধু দুটো সাবজেক্ট পড়ানো হয়, একটা হচ্ছে হাদিস আর শরিয়া। কোরআন তো মাদ্রাসায় সবাই কোরআন পড়ে, কোরআনের পরে যে দুটো জিনিস যারা শেখে তারা হচ্ছে তালিবা, বাকি সবাই এমনি স্টুডেন্ট। যারা হাদিস, যারা পুরোপুরি কণ্ঠস্থ করে, হাদিস মানে হচ্ছে অ্যাজ পার দ্য মানে প্রফেটের লাইফ, নবীর জীবন থেকে যে শিক্ষা, সেটা হচ্ছে হাদিস। নবীর জীবন কিরকম কেটেছে, উনি কেন ছোট পাজামা পরতেন, কেন ওনার দাড়ি লাল ছিল, প্রভৃতি ইত্যাদি, এই বিষয়গুলো যারা পড়ে সেটা হচ্ছে হদিস। আর তারপরে শরিয়া। এই হদিস আর কুরআন থেকে যে লটা বেরোচ্ছে, জুরিসপ্রুডেন্স, মানে একটা সচ্চা মুসলমান, আচ্ছা মুসলমান জানতে হবে। আমাদের হিন্দুদের গ্রন্থে সবসময় বলা আছে ভালো মানুষ কি করে হবে, ইসলামিক গ্রন্থে সবসময় লেখা আছে ভালো মুসলমান কি করে হবে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো সচ্চা মুসলমান, আচ্ছা মুসলমান হওয়ার জন্য কি কি ডুজ অ্যান্ড ডোন্টস, সেটা হচ্ছে শরিয়া। তো ল, তো একটা হচ্ছে কোরআন, দ্য আদার ইজ দ্য লাইফ অফ প্রফেট, অ্যান্ড দ্য থার্ড ইজ দ্য ল অফ ইসলাম। এই তিনটে যারা পুরোপুরি পড়ে একদম পুরো মুখস্থ করে নেয়, বুঝুক না বুঝুক সামথিং এলস, যারা এই তিনটে মুখস্থ করে আর সেটাকে ইমপ্লিমেন্ট করতে যায়, দোজ আর নোন অ্যাজ তালিবান। একটা লজিক্যাল কভারেজ বানানো হচ্ছে যে এরা হচ্ছে স্টুডেন্ট, তো এরা খুব ভালো। আর ইভেন কি আমরা দেওবন্দির উলেমার যে হেড আছে, তিনিও বেচারা তালিবান বলে সম্বন্ধে। বেচারা তালিবান তো আমি তো বললাম 6 মাস পরে বেচারা তালিবান প্রমাণ হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা এই যে স্টুডেন্ট, তো এটা কতদিন চলবে? এটা চলবে না বেশি দিন, কেননা স্টুডেন্ট মানে সে স্টুডেন্টের ল্যাবরেটরি থাকে, তার লাইব্রেরি থাকে, তার একটা পড়াশোনা করার ইচ্ছা থাকে, সে জীবনে নতুন কিছু জানতে চায়, নতুন গবেষণা করতে চায়, সে হচ্ছে ছাত্র। ছাত্র হচ্ছে যে জ্ঞানের অনুসন্ধান করবে, জ্ঞানের পিপাসা যার মধ্যে আছে, যে আরো বেশি ভালো করে জানতে চাইবে। তার নাম তালিবান হোক, আরবি ফার্সি কি নাম আছে তাতে কিছু যায় আসে না, কিন্তু সে ছাত্র মোটেই নয়, কেননা সে মনে করে নিয়েছে যে হাদিস আর শরিয়ার পরে আর জানার কিছু নেই পৃথিবীতে, কোরআন মুখস্থ করার পরে আর পৃথিবীতে জানার কিছু নেই। এটা এই ছাত্র নয়, এ বিদ্যার্থী নয়, এ স্টুডেন্ট নয়। স্টুডেন্ট সে হচ্ছে যে সবসময় লার্নিং এর ইচ্ছা থাকবে, সবসময় নতুন জিনিস জানতে চাইবে। আজকে চ্যাপ্টার শেষ হলো, এর পরের চ্যাপ্টারটাকে আবার জানতে হবে। এটা আমাকে নিউটনের ল, এটা আইনস্টাইনের ল, এটা কেন আইনস্টাইনের ল, এটা এরপরে কি আছে, এরপরে আর কি জানার আছে। আজকে আমরা চাঁদে গেছি, এরপরে মঙ্গল গ্রহে যেতে হবে, এরপরে জানার কি আছে, এরপরে জানার কি আছে। এই যে ইচ্ছাটা, এটা হচ্ছে স্টুডেন্ট। আর এই স্টুডেন্ট কোথায় আছে জানেন? এই স্টুডেন্ট আছে উপনিষদে। উপনিষদ মানে বসো, ঋষির কাছে বসো, বসে গল্প করো, শোনো, জানো। এই স্টুডেন্ট কোথায় আছে? টোলে আছে। এই স্টুডেন্ট কোথায় আছে? গুরুকুলে আছে, যে সবসময় কোয়েশ্চেন করছে, সবসময় অস্বীকার করছে, জানতে চাইছে না। গুরু যেটা বলছে তাকে আর্গু করছে, তার সঙ্গে ডিবেট করছে, করে আবার জানতে চাইছে। এটা হচ্ছে উপনিষদ। কাঠোপনিষদ হোক, মৈত্রেয়ী উপনিষদ হোক, প্রত্যেকটা উপনিষদে ঋষি বলছে আর স্টুডেন্ট তাকে ডিনাই করছে, বলছে না স্যার আপনি ভুল বলেছেন, এটা এইভাবে হবে। এখান থেকে নলেজ গ্রো করে। দিস ইজ সনাতন হিন্দু।
এ কোনো স্টুডেন্ট নয় যে কোরআনের অলিফ বে পে তে তে সে জিম বাস দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড ট্রুথ, এরপরে কিচ্ছু নেই, ইজ নট আ স্টুডেন্ট। যেরকম মাওবাদীরা স্টুডেন্ট নয়, যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে খুন করেছিল, পেটের মধ্যে চাকু দিয়ে নিজের টিচারকে যারা খুন করে, সেই মাওবাদীরা স্টুডেন্ট নয়, তারা খুনি। এরা স্টুডেন্ট নয়, এরা ধর্মান্ধ নয়, এটা জাস্ট অন্ধ। এটা এই জন্য হয় কেননা যাদবপুর, জেএনইউ, জামিয়া মিলিয়া সব জায়গায় টিচাররা ওরকমই আছে। যেরকম এখন আমরা আমেরিকান ইউনিভার্সিটি ইনস্টিটিউটগুলোতে দেখছি টিচাররা ওরকম আছে। টিচাররা কি শেখাচ্ছে, প্রফেসর কি শেখাচ্ছে, সরকারের বিরুদ্ধে, পাওয়ার ক্ষমতার বিরুদ্ধে, সত্তাকে খেলাফ, এই ইস্টাবলিশ অর্ডারের এগেনস্টে তুমি যে বিপ্লব করবে, এটাই তোমার ছাত্র সুলভ চরিত্র। একটা ছাত্রের কাজ হচ্ছে সবসময় কোয়েশ্চেন করা, প্রশ্ন করা, কেন না, ওই প্রশ্ন করা, প্রশ্নের উত্তর না পেলে মেরে দেবে, পুলিশ পেটানো। হ্যাঁ, ওটা কারণ মাওইজম, কমিউনিজম ইজ আ কাল্ট অফ ভায়োলেন্স। প্রশ্ন করা। কিন্তু এই টিচারদেরই যদি কেউ মার্কসিজমের উপরে প্রশ্ন করে, মাওইজমের উপরে প্রশ্ন করে, প্রত্যেকটা জিহাদিকে, জামাতিকে, তালিবানকে মাদ্রাসায় বলা হচ্ছে তুমি সনাতনদের, এই কাফিরদের প্রশ্ন করবে, কাফিররা এটা কেন করে, কাফির ওটা কেন করে, কাফিরদের খোঁচাবে, কাফিরদের বলবে, কাফিরদের ছোট করবে, হেয় করবে, কাফিরদের অসম্মান করবে। কিন্তু যদি পাল্টা তোমাকে কেউ মুহাম্মাদের উপরে প্রশ্ন করে, পাল্টা তোমাকে কেউ যদি মাওয়ের উপরে প্রশ্ন করে, পাল্টা তোমাকে যদি কেউ কার্ল মার্কসের উপরে প্রশ্ন করে, তুমি তাকে খুন করে দেবে, কারণ সে তোমার শ্রেণী শত্রু হয়ে গেছে, সে কাফির হয়ে গেছে। Yes, legitimate. It is legitimate in communism. That is what I'm saying from the very beginning. It's a cult of violence. Basically, it's a cult of violence. আমরা এটাকে একদম মানে মানে ব্লান্ডার করেছি, মানে একদম ম্যাসিভলি মিসরিড করেছে এটাকে। All Japanese have misread it. চাইনিজ have misread it. চাইনিজরা মিসরিড করেছে বলে আজকে কমিউনিজমের স্লেভ হয়ে রয়েছে সাধারণ চাইনিজ ব্যক্তিরা, তাদের জীবন এখন মানে পশুদের মতন হয়ে গেছে। চায়না ইনস্লেভ হয়ে গেছে কমিউনিজম, কারণ চাইনিজ বুদ্ধিস্টরা ওরা এটাকে মিসরিড করেছে, বোথ কমিউনিজম অ্যান্ড অ্যাজ ওয়েল ইসলাম। জাপানিজরা দে হ্যাভ মিসরিড, এভরিবডি ইজ মিসরিড, বাট সাম সিভিলাইজেশনস আর আনসারিং, যেটা বলা যেতে পারে, ধরুন রোহিঙ্গার কেসে যদি আপনি বলেন, দ্য রাখাইন বুদ্ধিস্ট অ্যান্ড দ্য মায়ানমার বুদ্ধিস্ট, দে হ্যাভ আন্ডারস্টুড টু সাম এক্সটেন্ট, তারা কিছুটা বুঝতে পেরেছে জিনিসটা, কিছুটা থাইল্যান্ডার বলতে পারেন এরা বুঝতে পেরেছে, যে জন্য মালয়েশিয়ার এক্সপ্যানশনটা হচ্ছে না থাইল্যান্ডের মধ্যে। মালয়েশিয়া থাইল্যান্ডের বর্ডারও ডিসপিউট আছে, ইসলামিক নন ইসলামিক কান্ট্রি, তো থাইল্যান্ড পেরেছে, কম্বোডিয়া পেরেছে, ফিলিপিন্স পেরেছে টু সাম এক্সটেন্ট, ফিলিপিন্স পেরেছে, ওরা কিছুটা পেরেছে, বাট ইন্ডিয়া হ্যাজ ফেলড মিজারেবলি। প্রবলেমটা হচ্ছে মানে হিন্দুরা, আমরা নিজেরা কিভাবে এটাকে আমরা ইন্টারনালাইজ করছি, আমরা এটাকে, এটা আমাদের পাওয়ার, এটা আমাদের প্লাস পয়েন্ট, এটা আমাদের এনার্জি, স্ট্রেংথ না, এটা কিভাবে আমরা এটাকে করছি। মানে এবার তাহলে এদের ক্রেডিবিলিটি সম্বন্ধে বারবার প্রশ্ন ওঠে না কেন? কোনো এরকম একটা ইস্যু হলে সবসময় প্রথম প্রশ্ন আমাদের এটাই হয়, কোথায় ক্যান্ডেল মার্চের লোকেরা, কোথায়, কেন ওরা ক্যান্ডেল মার্চ করছে না? আরে কি দরকার আমাদের এই প্রশ্ন করার দরকারটা কি? ওরা ক্যান্ডেল মার্চ কেন করবে? কি দরকার? ওরা এই ইস্যুতে ক্যান্ডেল মার্চ করলো না, কিছু বলাতে কি যায় আসে? উই শুড ইগনোর দেম লাইক মানে একদম মানে নোংরা, মানে যেটা আমরা ফেলে দিই আমরা ডাস্টবিনের মধ্যে, ট্রিটেড জাস্ট লাইক দ্যাট। আমরা বেশি ভাবি, আরে বাংলাদেশে এত হিন্দু মরে যাচ্ছে, এদের জন্য কেন লেফটের রাস্তায় নামে না, অপর্ণা সেন কেন করেন? বলবে না, ওরা বলবে না, ওরা বলবে না। আর ওরা বললে কি বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভালো হয়ে যাবে? না। আচ্ছা, আমার লাস্ট দুটো প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমেরিকা যে তালিবানকে টেররিস্ট অর্গানাইজেশন ডিক্লেয়ার করেছিল, তাদের সঙ্গে এখন টেবিলে বসেছে। আমরা এত বছর ধরে শুনে এসেছি যে আমেরিকা ডু নট নেগোশিয়েট উইথ টেররিস্ট। তো এই আমেরিকার কি আর সেই আমেরিকা নেই? আর বাইডেন কিরকম ধরনের আমেরিকা তৈরি করছে, আর সেই আমেরিকা কি ভারতবর্ষ আর বিশ্ব ভবিষ্যতে আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে এক তো 6 মাস পরে এদের ভায়োলেন্সটা তালিবান 2.3 থেকে তালিবান মানে ইনফিনিটি হয়ে যাবে, মানে এত ভায়োলেন্স হবে। কেন? এক তো চাইনিজ কমিউনিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে, আর আমেরিকা নেগোশিয়েট করেছে, এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে এটা আমার তো নিজের মনে হচ্ছে যে একটা কিছু নতুন কিছু হতে চলেছে, মানে নতুন খারাপ কিছু হতে চলেছে। কেননা এখানে আমেরিকার উইথড্রল একটা অন্য ধরনের ছিল, ট্রাম্পের বিষয়টা অন্যরকম ছিল। কেননা
ট্রাম্প 5 স্টেজ উইথড্রল বলেছিল, যতটা লাস্ট টাইম পড়াশোনা করেছি 5 স্টেজ উইথড্রল ছিল, যেখানে ট্রাম্প বলেছিল আগে আমাদের সাপোর্টারদের ওখান থেকে নেব, বা আমাদের সিভিলিয়ান যারা আছে সিভিলিয়ান স্টাফদের নেব, তারপর আস্তে আস্তে ওখান থেকে অ্যাসেটস গুলো গোটাবো, অ্যাসেটস ইন্ডিয়ান অ্যাসেটসও কিছু, যেহেতু আমেরিকান পার্টনার ছিল ইন্ডিয়া, তো ইন্ডিয়ারও কিছু অ্যাসেটস আছে। আমার ট্রাম্পের ছিল 5 স্টেজ উইথড্রল, আগে মানুষজনকে আস্তে আস্তে বের করে তারপর নিজের অ্যাসেটস গুলো সরাবে। মিলিটারি উইথড্রল ছিল লাস্ট, সবকিছু হয়ে যাবে, বুঝে নেবে, ঘানির সঙ্গে তালিবানদের, কারণ যেহেতু আমেরিকা চলে যাবে, আমেরিকা তো অ্যাজ এ রেফারি ওখানে ছিল, আমেরিকার ওখানে কাজ ছিল যে শহরগুলো ঘানির আন্ডারে ছিল, গ্রামগুলো বা গুহাগুলো যেগুলো মাউন্টেনের যে কেভস গুলো আছে প্রত্যন্ত এলাকাগুলো তালিবানের আন্ডারে ছিল, আর শহরগুলো ঘানির আন্ডারে ছিল, আর আমেরিকা মাঝখানে রেফারি ছিল। আমেরিকা দেখতো তালিবান না ঢোকে, দেখতো ঘানি বেশি বাড়াবাড়ি না করে, সিভিল ওয়ার যাতে না হয়, ওখানে স্টক এগোচ্ছে, এইভাবে 15-16 বছর কাটিয়েছে লাস্ট। তো ট্রাম্পের ছিল যে ট্রাম্প ওখানে ঘানি আর তালিবানের মধ্যে বোঝাপড়া করিয়ে দিয়ে, আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দিয়ে, লাস্ট অব্দি ট্রাম্প বলেছিল যে 3000-এর মতন সোলজার, 2,500 থেকে 3,000 সোলজার লাস্ট অব্দি রাখবে ট্রাম্প বলেছিল, পার্টিকুলারলি বাগরামটাকে সেফগার্ড করার জন্য। বাগরাম হচ্ছে লাইফ লাইন, বাগরামটাকে সেফগার্ড করার জন্য ট্রাম্প বলেছিল আমি পুরো উইথড্রল হয়ে গেলেও আগে তো নিজের সব সাজু সামান তুলবো, আগে আমি আমার লোকজনকে তুলবো, তারপর আমার অ্যাসেটস গুলোকে তুলবো, তারপরে আমার গুলি গোলা যা আছে, চাল ডাল তেল নুন যা রসদ পানি যা আছে সব তুলবো, তুলে তারপরে আমার যুদ্ধ বাহিনী তুলবো, ফৌজ তুলবো, ফৌজ তোলার পরেও একটা ছোট্ট সিম্বলিক 2,000 থেকে 3,000 সোলজার আমি রেখে দেবো ফর বাগরাম এয়ারপোর্ট। আর বাইডেন মহাশয় কি করলেন, পুরো 5 স্টেজটাকে উল্টে দিলেন। প্রথমেই বাগরামটাকে ছেড়ে দিয়ে ওই যে লাস্ট 3-4 হাজার যে থাকার কথা ছিল ওরাই সব জায়গায় পালিয়ে গেল, মাল মশলা লাম লস্কর যা ছিল, বেডিং বাসনপত্র যা কাপড় সব রেখে দিয়ে, গুলি গোলা হেলিকপ্টার বন্দুক গাড়ি সব রেখে দিয়ে প্রথমেই বাগরামটাকে খালি করে পালিয়ে গেল। কোনো নিজের নিজের এমবেসি স্টাফদেরও কথা ভাবলো না। হল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স ওর পার্টনারদের যে যারা ছিল, ইন্ডিয়ার যোগাযোগ ভালো ছিল তালিবানদের সঙ্গে, আফগান জনসাধারণ ইন্ডিয়ানদের আলাদা চোখে দেখে, ভালোবাসে, আগের থেকে অন্যভাবে খবর ছিল, তাই ইন্ডিয়া আগের থেকে ব্যবস্থা নিয়ে চলে এসছে। হল্যান্ডের এমবেসির লোকেরা তো পরের দিন সকালে জানতে পেরেছে যে আমেরিকা চলে গেছে। হল্যান্ড পার্টনার ভালো, মানে নেটো এলাই পরের দিন সকালবেলা জানতে পারছে যে বাগরাম এয়ারপোর্ট খালি হয়ে গেছে। তখন তড়িঘড়ি করে অস্ট্রেলিয়া, হল্যান্ড এরোপ্লেন পাঠাচ্ছে, কানাডা পাঠাচ্ছে, কোনো রকমের টানাটানি শুরু হয়েছে। তো তো বাইডেন কি করেছে, বাইডেনই জানে। চাইনিজ কমিউনিস্ট পার্টি চোর মাফিয়াদের একটা ক্রিমিনাল অর্গানাইজেশন, তার হাতে চলে গেল। এবার বিষয়টা হচ্ছে যে এই একজন স্কলার বলছিলেন, অ্যানালিস্ট, যে ভিয়েতনাম যুদ্ধের সময়ও আমেরিকা মোটামুটি এরকম হয়েছিল, ভিয়েতনামে যখন ডিবাকলটা হলো। কিন্তু ভিয়েতনামের ডিবাকলটা কি ছিল, আমেরিকা লাস্ট অব্দি ফাইট দিয়েছিল, লড়াই করতে 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 পিছিয়েছিল, এরকম মানে এটা অ্যাব্রপ্ট, মানে শুধু এটা তো মনে হচ্ছে যেন আমেরিকার ওই সোলজারগুলো পয়সাকে ঘুষ খেয়ে পালিয়ে গেছে, যেরকম আমাদের কলকাতা আমাদের পুলিশ যেরকম ঘুষ খেয়ে ওদিকে চুরি হচ্ছে, সব অ্যাসেটস দিয়ে চলে গেছে, মানে বন্দুক টন্দুক, মানে ট্যাঙ্ক আর্টিলারি, মনে হচ্ছে তালিবানকে বিক্রি করে দিয়েছে। যেরকম অনেক সময় আমাদের পুলিশ, খারাপ পুলিশ নিজের গুলিগুলো দাদা বিক্রি করে দেয় ক্রিমিনালদের কাছে, ওরকম মনে হচ্ছে। মানে এটা ভিয়েতনামের চেয়ে মানে 200 টাইমস বেশি মানে নক্কারজনক কাজ হয়েছে। ভিয়েতনামে এরকম রিট্রিট হয়েছিল, কিন্তু সেটা লেজিটিমেট ফাইট ছিল, যুদ্ধ বসে লড়াই করছে, হারছে। ভিয়েতনামে তখন এত সোশ্যাল মিডিয়া এত ছিল না, রিয়েল টাইম লোকেরা জানতে পারতো না, তখন ন্যারেটিভ না। আলটিমেটলি দৃশ্যটা এরকমই হয়েছিল মোটামুটি, যে কিন্তু আমেরিকান এমবাসি স্টর্ম হয়ে যাচ্ছে, সব হামলা করছে, আমেরিকান এমবাসিতে দরজা ভেঙে ঢুকছে, এমবাসির ছাদ থেকে হেলিকপ্টারে করে ডিপ্লোম্যাটরা যাচ্ছে, এরকম আলটিমেট লাস্ট সিনটা ওরকমই ছিল। কিন্তু বাট দ্য স্টোরি ওয়াজ ডিফারেন্ট। লাস্ট সিনটা সেম ছিল, কিন্তু স্টোরি ওয়াজ ডিফারেন্ট। এখানে তো টোটালি মানে আমেরিকা মনে হচ্ছে যেন তালিবানকে বিক্রি করে দিয়ে চলে গেছে, মানে ঘুষ খেয়েছে তালিবানের কাছে, তো এরকম। তো এবার না, এখানে যেটা বলছিল যে ভিয়েতনামের পরেও প্রায় ভিয়েতনাম 75-76-এ হয়েছে, তারপরে জিমি কার্টারের সময় হয়েছে, সেই সময় জিমি কার্টার ডেমোক্রেট ছিল, আর আরো বদনামি হয়েছে আমেরিকা জিমি কার্টার। রোনাল্ড রেগান এসেছিল 80s-এ রোনাল্ড রেগানের পর থেকে আস্তে আস্তে আবার ব্রেজনেভ, ওখানে সোভিয়েত ইউনিয়নের ব্রেজনেভের টাইমটা চলে গেল, গোরবাচেভ আসলো। ব্রেজনেভ আর কার্টারের যে পিরিয়ডটা ছিল, মানে জাস্ট ভিয়েতনামের পরে পরে, সেই সময় আমেরিকা একদম ব্রেজনেভের কাছে মানে পা ধরার মতন অবস্থা ছিল, আমেরিকার এরকম বেজ্জতি হয়েছিল। কিন্তু তারপরেও প্রায় 10 বছর সময় লেগেছিল আমেরিকার রিভাইভ করতে। ভিয়েতনামের মতন লেজিটিমেট হার যাকে বলে, মানে ওটা লেজিটিমেট লস ছিল, যুদ্ধে কেউ হারতে পারে জিততে পারে, লেজিটিমেট যুদ্ধ ছিল, লড়াই ছিল, আমেরিকা
হাজার হাজার সৈনিক মরেছে, ভিয়েতকংয়েরও মরেছে। তো লেজিটিমেট লড়াইতে হেরে গেছে, একটা লেজিটিমেট লস, যুদ্ধের লস। তারপরেও 10 বছর লেগেছিল আমেরিকা রিভাইভ করতে। রেগান আসলো, ব্রেজনেভ গেল, গোরবাচেভ আসলো, তখন আবার আমেরিকা আপার হ্যান্ড পেল 10 বছর পরে। এরকম একটা ঘুষখোরির এরকম একটা লজ্জাজনক আমেরিকা করলো, এরপরে মনে হয় না 50 বছর পরে ওরা রিভাইভ করতে পারবে। যারা শরিয়া হাদিসে বিশ্বাস করে তাদের তো জয় অবশ্যই হয়েছে, নিশ্চয়ই হয়েছে। আর বামপন্থীরা যারা শরিয়া হাদিসকে কার্ল মার্কসেরই একটা থিওরি মনে করে, তো কাল্ট অফ ভায়োলেন্স, তো ওদের তো জয় হয়েছে, ওদের তো একটা জয় হয়েছে। আমেরিকা ওদের জন্মজাত শত্রু, তো আমেরিকার এখানে নাক কেটেছে, যাত্রা ভঙ্গ হয়েছে, তো ওরা তো আনন্দিত হবেই। ওরা চেষ্টা একবার করবে, কিন্তু এটা সফল হবে না দুটো কারণে। আমাদের মিসরিডিং হয়েছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এটা হিন্দু বহুল দেশ, দুটো অ্যাসপেক্ট কাজ করবে এখানে। এক তো হচ্ছে এখানে গণতন্ত্র আছে, এখানে তালিবানের কাছ থেকে উৎসাহিত হয়ে তালিবানের মতন হতে গিয়ে যদি ওরকম ফ্যান্সি ড্রেস, সালবার কামিজ, ওই একটা কমেডি ড্রেস, কাবুলিওয়ালার মতন একটা জোকারের মতন ড্রেস পরে যদি বন্দুক ফন্দুক নিয়ে রাস্তায় যদি নামে, তো সেটা রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র তার স্টেপ নেওয়ার জন্য যথেষ্ট সক্ষম আছে। আমরা জানি মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় দান্তেবাড়া প্রভৃতি সমস্ত জায়গায়, ছত্তিশগড়ে কয়েকশো মাওবাদী মেরে ফেলা হয়েছে। মারতেই হবে, মানে মরবেই, বন্দুক হাতে নিলেও মরবেই। তো সেটা সেই জন্য এই স্টেট গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে তারা কোথায় লক্ষণ রেখা টানছে। বিভিন্ন গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের কাজ করবে তার নিজস্ব সোসাইটির এখন পুরোভাবে সম্পূর্ণভাবে সজাগ হওয়া উচিত। হিন্দু সমাজের সজাগ হওয়া উচিত, কারণ হিন্দু সমাজের বোঝা উচিত যে একটা উৎসাহ বর্ধন হয়েছে তাদের, তারা এটাকে একটা জয় হিসেবে দেখছে। আর যেটা সবচেয়ে মারাত্মক বিষয় যেটা হয়েছে, যেটা সবচেয়ে ভয়াবহ, ভয়ঙ্কর, যেটা অশনি, যেটা মানে একদম পুরো ডেঞ্জারাস, মানে ওয়ার্নিং, সেটা হচ্ছে মাওবাদী, কমিউনিস্ট আর তালিবান জিহাদি, এদের লেটার অ্যান্ড স্পিরিট, মানে কাগজে, কলমে এবং ব্যবহারে সব কিছুতে ওরা এক জায়গায় চলে এসছে। কারণ আফগানিস্তানে যদি তালিবান আর চায়নার মিলিত সরকার হয়, তাহলে কাগজে কলমে ওদের মাওবাদীদের আর জিহাদিদের কম্বাইন্ড গভর্নমেন্ট আফগানিস্তানে ফর্ম হয়ে গেছে। ভারতবর্ষে গত 10 বছর ধরে, গত 7 বছর ধরে, 8 বছর ধরে মাওবাদীরা কাভার ফায়ার দিয়ে যাচ্ছে জিহাদিদের, টুকরে টুকরে গ্যাংয়ের মধ্যে ভারতের টুকরে হোঙ্গে ইনশাল্লাহ। এর চেয়ে বড় মাওবাদী আর জিহাদিদের অ্যালায়েন্স আর কোথায় দেখতে পাবো? এখন তো ভারতবর্ষেই আছে। ভারতের টুকরে হবে, তারপরে ইনকলাব জিন্দাবাদ বলছে না, ভারতের টুকরে হোঙ্গে ইনশাল্লাহ। আর কারা বলছে? মাওবাদী স্টুডেন্টরা বলছে, যাদের সারনেম ব্যানার্জি, মুখার্জি, শর্মা, মিশ্রা, দুবে, মানে হিন্দু মাওবাদী স্টুডেন্টরা জেএনইউতে স্লোগান দিচ্ছে, ভারতের টুকরে হোঙ্গে ইনশাল্লাহ। भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह, भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह, भारत तेरे टुकड़े होंगे। মানে হিন্দু মাওবাদীরা আল্লাহর স্লোগান দিচ্ছে। তো এই ভয়ানক জিনিসটা এখন একটা দ্বিতীয় তৃতীয় মাত্রা পাবে। তো এর জন্য যদি যা প্রস্তুতি নেওয়ার, এটা চায়নার মদদে যখন পাকিস্তান জিহাদি ভারতে ঢোকাবে, তখন আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা সবাই বুঝতে পারছেন কোন লেভেলে যাবে। ক্রস বর্ডার টেরোরিজম, বর্ডারের মধ্যে দিয়ে ঢোকা, বাংলাদেশের মধ্যে দিয়ে জামাতিদের ঢোকা, স্লিপার সেলগুলো অ্যাক্টিভেট হওয়া, এটা কোন জায়গায় যাবে? এটা 2+2 আপনারাই করতে পারেন। মানে পাকিস্তান একা কতটা করতে পারে, আর পাকিস্তান চায়নার মদত নিয়ে আফগানিস্তানের তালিবানের এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, তাদের নলেজটা নিয়ে কতটা করতে পারে, এটা সাধারণ বুদ্ধিতে মানুষের বুঝে যাওয়া উচিত এখন কোন জায়গায় যাবে এই মাত্রাটা।